I hope you all can see the screen. Today we will discuss glandars. Yes, sir. This is also a horse disease, means equine disease. Glandars disease. If you all know about the formation of granulomatous nodule, in that case, it will be helpful for you. That means formation of nodule is almost same as tuberculosis nodule. Glandars. It's a disease of equines mostly, mainly equine disease. Man is also susceptible. That means zoonotic disease. In case of strangles is not such type of zoonotic disease, okay? But glandars, it's a zoonotic disease. So sheep and goats may be infected. Those cattle and pigs are immune. তার মানে sheep goat হতে পারে, cattle pig are immune. Dogs and zoocarnivores means wild animal. Zoocarnivores may be infected by feeding up infected meat. মানে জু অ্যানিমালের কিছু যদি আমরা এই ইনফেক্টেড এই শিপ গোট এগুলা খেতে দিই, সেক্ষেত্রে সেখান থেকে তারা ইনফেক্টেড হতে পারে আর কি। Causal agent, Actinobacillus mallee or Meliomyces mallee is a gram-negative rod-shaped organism, non-motile sporulating rod. These all are bacteriological part. Glandars organism is pathogenic to guinea pig. What happened in case of guinea pig? Generalized infection ensures lymph node, spleen, lung, liver, reveals nodule. And now we will know about test, Strauss test. That means it's a laboratory animal test. If we inject the suspected material intraperitoneally into the male guinea pig, then suppurative orchitis will develop within 4 to 5 days. That means that is the indication of glandars. মানে কি একটা অ্যানিমাল হর্সের বা অন্য অ্যানিমালের আমরা ধারণা করতেছি যে এটা গ্ল্যান্ডার্স। যদি এটা আমরা কনফার্ম করতে চাই, ওখান থেকে একটু এক্সুডেট নিডিলে নিয়ে আর একটা র্যাবিট বা গিনিপিগে যদি আমরা ইন্ট্রাপেরিটোনিয়ালি ইনজেকশন করি, তাহলে সাপুরেটিভ অর্কাইটিস হবে আর কি। অর্কাইটিস মিনস ইনফ্লামেশন অফ টেস্টিস। যদি টেস্টিসে ইনফ্লামেশন হয়, তাহলে আমরা এটা বুঝবো এটা গ্ল্যান্ডার্স কেস। ট্রান্সমিশন কিভাবে হয়, এটার স্প্রেড কিভাবে হয়? স্প্রেড মোস্ট ক্রনিক ইন হার্টস, lesions confined to the lungs, respiratory tract of the skin. স্কিনে হলে তাকে আমরা বলবো ফার্সি। এটা একটা কমন নেম, ফার্সি। মানে এই গ্ল্যান্ডার্স একটা হচ্ছে জেনারেলাইজড বা সিস্টেমিক ফর্ম, সেটা লাংয়ে মেইনলি হয়, রেসপিরেটরি ফর্ম। আর একটা স্কিনে বা কিউটেনিয়াস ফর্মে হয়, সেটাকে আমরা বলতেছি ফার্সি। আমরা ফার্সিটা একটু পরে ডিটেলস আলোচনা করব। No need to worry about that. Okay. So organism is voided. Voided means spreaded through feces, urine, tears, and saliva. All natural orifice দিয়েগুলা spread করে. Soil may be infected for 6 weeks after contamination. 6 সপ্তাহ পর্যন্ত soil এটা অ্যাক্টিভ থাকে। And transmission কি? Mainly ingestion. Route of infection mainly ingestion. Aerogenous infection may occur. That means aerosol transmission may also occur, but is rare. Mainly route কি তাহলে? Transmission. আর কিভাবে হচ্ছে? ব্যাকটেরিয়াটা স্প্রেড হচ্ছে
এই যে ফিসিস, ইউরিন, টিয়ার্স এন্ড স্যালাইভা এগুলো দ্বারা। আর যদি স্কিনে হয় তাহলে স্কিনের যে স্ক্র্যাপিংস বা উজিং সেখান থেকে হতে পারে আর কি। এখন আমরা একটু প্যাথোজেনেসিসটা দেখি, দেখে পরে আবার দেখা যাবে। ইনফেকশন is by ingestion of contaminated feed and water. এটা একেবারে বইয়ের ভাষা, আমি কিছুই করিনি, মাঝখানে শুধু এই আরো চিহ্নগুলো অ্যাড করছি, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। গান্তি শাস্ত্রী বইটা থেকে আমরা এটা জাস্ট কপি করছি। পিডিএফ থেকে কপি করতে পারো তো তোমরা নাকি? যারা কম্পিউটার আছে পিডিএফ থেকে কপি করতে পারো? জি স্যার। কি ইউজ করো তোমরা? স্যার ফক্সিট। কি ফক্স? ফক্সিট রিডার স্যার। ফক্সিট রিডার? জি স্যার। এর কত সাইজ পর্যন্ত করতে পারে? স্যার ভালোই, মানে আমি 300-400 পেজের পিডিএফ স্যার ফুল কপি দিছিলাম, মানে মোটামুটি হয়েছিল, মানে বেশি নাই কপি করতে। কি তোমার কি ব্রডব্যান্ড আছে? জি স্যার। তুমি এই বইটা একটু দেখো তো করা যায় কিনা। স্যার এই আপনি যেটা পড়াচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। এটা আমি আমার এটা কপি করতে অনেক সময় লাগছে। আমি যে এটা সুন্দর করে সাজাবো বা নোটটা প্রিপেয়ার করব, এই অল্প সময়ে সেটা পারেনি। এটা এই কারণে এটা সিম্পলি ডকুমেন্টে ট্রান্সফার করতে সময় চলে গেছে আমার। আর আমার তো ব্রডব্যান্ড আছে, আমি চেষ্টা করবো আর কি। ফক্সিট রিডার দিলেই হয় না? জি স্যার, ফক্সিট রিডারটা ভালো একটু আপনার পিডিএফ এর জন্য। আমি হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট একটা ওয়ে আছে, যেগুলো বড় ফাইলের ক্ষেত্রে ওই স্প্লিট না করে করা যায়, সেটা গুগল ডকের মাধ্যমে করি, যদি টাইম কনজিউমিং, মাত্র 2-3টা পেজ করি আর কি। আচ্ছা তুমিও ট্রাই করো, আমিও ট্রাই করবো কি। আচ্ছা আমরা এখন আবার জি স্যার। ইনফেকশন through ingestion or contaminated feed and water, then organisms, আমাদের টার্গেট অর্গান কি বলছিলাম, যে কি টার্গেট অর্গান কি রেসপিরেটরি অর্গান অথবা ইন্টেস্টিনাল মিউকাস। then organism may enter through the lymphatics penetrating the pharyngeal or intestinal mucosa। তার মানে ফ্যারিংস থেকে অর্গানিজম যদি ইনজেকশনের মাধ্যমে ফ্যারিংস বা ইন্টেস্টিনাল মিউকাস এটা পেনিট্রেট করলো, ultimately reach general circulation from which they enter the pulmonary capillaries। তাহলে পালমোনারি ক্যাপিলারিতে কিভাবে গেল, ওটা কিন্তু ইনজেকশনের ফলে ইনহেলেশন করে কিছু না, এইভাবে আমরা, এটা হচ্ছে ইনজেকশন, দেন থ্রো লিম্ফেটিক্স ইন্টার into the pharyngeal mucosa, then general circulation, then pulmonary capillaries। স্টেপগুলো দেখো আর কি। অনেকে মনে করতে যে ইনজেকশন করলাম ওইখান থেকে সরাসরি লাংসে চলে যায়, নিউমোনিয়া করলো। মানে অনেকে আসলে পরীক্ষায় যে স্যার বলে টার্গেট অর্গান নিউমোনিয়া করে, তার মানে ইনজেকশনের ফলে সরাসরি অথবা ইনহেলেশনের মাধ্যমে সরাসরি লাংয়ে গিয়ে নিউমোনিয়া করলো, জিনিসটা কিন্তু তা না। এখানে কি হচ্ছে, ইনজেকশন দেন এন্টার ইনটু দি লিম্ফেটিক্স, enter into the penetrating the pharyngeal mucosa or intestinal mucosa, general circulation, then pulmonary capillaries। and during the pulmonary capillaries পর্যন্ত আসছে না, এই যে একটা ব্যাকটেরিয়ামিক বা septicemic phase, during this septicemic phase high temperature is caused, that means fever, and forming emboli in the pulmonary capillaries and hemorrhages are caused। এখন কি করতেছে, পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত আসছে, হ্যাঁ। Then the organism incite inflammatory reaction and a serous exudate forming the peri-alveolar or peribronchial connective tissue। Look, অর্গানিজমটা কিন্তু লাংসে ঢোকে নেই, কোথায় আছে, পেরিঅ্যালভিওলার বা পেরিব্রঙ্কিয়াল কানেকটিভ টিস্যু। তার মানে লাংসের কিন্তু সম্পূর্ণ বাইরে, পেরিব্রঙ্কিয়াল কানেকটিভ টিস্যু। যদি আমরা ব্রঙ্কাস থেকে আসি, then penetrating the bronchial wall, the organism may enter into the lumen from where they may voided in the secretion। তার মানে কি হলো, এই ব্রঙ্কাস থেকে, ব্রঙ্কাসের পেরিফেরি থেকে penetrate করলো, penetrate the bronchial wall, then organism enter into the lumen from where they may be voided in with secretion। তার মানে এই পেরি ব্রঙ্কিয়াল থেকে ব্রঙ্কাসের ভিতর দিয়ে কি আসলো, এটা
এই যে ব্রঙ্কাস বা ট্রাকিয়া আসলো, এখান থেকে কি হতে পারে, অর্গানিজম মে ভয়েডেড উইথ সিক্রেশন, মানে কাশির মাধ্যমে স্পুটার মাধ্যমে এটা বের হতে পারে। The bacilli may be aspirated into the alveoli where a catarrhal inflammation reaction is set up resulting bronchopneumonia. মানে কি, এই যে বললাম ভয়েডেড উইথ সিক্রেশন, মানে ব্রঙ্কাসের মধ্যে ছিল, এটা আইদার ইট মে এক্সপেল আউট অর ইট মে enter into the lung. Then the bacilli may be aspirated into the alveoli, মানে অ্যালভিওলির মধ্যে এটা ঢুকে যেতে পারে, where a catarrhal inflammation is inflammatory reaction is set up resulting bronchopneumonia. Such lesion may often terminate with the supportive pneumonia. এই ক্ষেত্রে এই গ্ল্যান্ডারটা এই সাপোর্টিভ নিউমোনিয়ার মধ্যেই এইভাবে শেষ হয়ে যেতে পারে, এই পর্যন্ত থাকতে পারে আর কি। ক্লিয়ার? এটা এই অংশটুকু ক্লিয়ার আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার নরমালি যে ইনজেকশন করার পরে এরপর যে লিম্ফেটিক্সে যাচ্ছে, এটা কি স্যার মেসেন্টারিক লিম্ফ নোড দিয়ে লিম্ফেটিকে যাচ্ছে নাকি অন্য কোনো রূপ? এখন লিম্ফেটিক্সে যেতে গেলে তাকে অবশ্যই সাধারণত দেখা যায় যে স্প্রেড যখন করে লিম্ফেটিক্সের মাধ্যমে স্প্রেড করে। এখন প্রতিটি সেলের কন্টাক্টে প্রতিটি সেলের কন্টাক্টে কোনো না কোনো ভাবে একটা আর্টারি, একটা ভেইন, নার্ভ, তারপর লিম্ফেটিক্স কানেক্টেড আছে। লিম্ফেটিক্স দেখো, জি স্যার, দেখবা যে মানে প্রতিটি সেলের কন্টাক্টে এগুলো আছে। এখন ফ্যারিঞ্জিয়াল মিউকোসা থেকে যে ওই লিম্ফেটিক্স যাইতে পারে, বা লিম্ফ নোডে মানে ইনিশিয়ালি একটু মাল্টিপ্লাই করে তারপরে আবারও স্প্রেড করতে পারে, করতে পারে। ব্যাকটেরিয়াটা দুই ভাবেই করতে পারে, হচ্ছে লিম্ফেটিক্স এর মাধ্যমে লিম্ফ নোডে, রিজনাল লিম্ফ নোডে আমরা দেখবো এখন লেশনগুলো দেখলে দেখবো। রিজনাল লিম্ফ নোড মানে সাবম্যাক্সিলারি লিম্ফ নোড, এখানে থেকেই এখানে ঢোকার পরে ব্যাকটেরিয়াম এটা করে ফুল বডিতে স্প্রেড করতে পারে। আবার হচ্ছে মানে প্রথমেই মিউকোসা থেকে লিম্ফেটিক্স এর মাধ্যমে যেতে পারে। প্রথমে যদি যাই তাহলে তো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেল, ঠিক না? ব্যাকটেরিয়া যে পরিমাণটা বডিতে ঢোকে ডিজিজ প্রোডিউসিং এর জন্য, ওটা তো সাফিসিয়েন্ট না ফুল বডিতে ডিজিজ প্রোডাকশনের জন্য, তাকে মাল্টিপ্লাইটা করতে হবে। যদি ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম মাল্টিপ্লাই না করতে পারে তাহলে তো সেটা কি বলে, ন্যাচারালি রেজিস্ট্যান্ট। ব্যাকটেরিয়াকে বা প্যাথোজেনকে ডিজিজ প্রোডাকশন করতে হলে তাকে অবশ্যই বডিতে যায় আগে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে নিম্নরে গিয়ে আগে থেকে মাল্টিপ্লাই করে নিতে হবে, তাকে ডিজিজ এস্টাবলিশ করতে হবে। এই সিকোয়েন্সটাতে বোঝা গেছে না, এই সাপোর্টিভ নিউমোনিয়া ফার্সিতে যেটা করে। ইনজেকশন, তারপর হচ্ছে pharyngeal mucosa, general circulation, pulmonary capillaries, then septicemia। স্যার তার মানে কি লিম্ফেটিক্সের যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট অর্গানিজমটাকে করতে পারে না? দেখো এটা তো আমাদের ব্যাকটেরিয়াল কেস, এই ক্ষেত্রে এটা তোমার নিউট্রোফিল মেইনলি এখানে মেইন মানে ফ্যাগোসাইটিক সেল বা বডি প্রোটেক্টিভ ডিফেন্স সেল আর কি, মানে এক এক ধরনের বা হচ্ছে কিলার সেল, এইগুলো হচ্ছে এখানে মেইন ডিফেন্স সেল আর কি। এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তো আসবেই না, টি লিম্ফোসাইটটা মানে আসতে পারে আর কি। যেমন ভাইরাল ডিজিজের ক্ষেত্রে লিম্ফোসাইট ইয়েগুলো লিম্ফোসাইটগুলো ডিস্ট্রাকশন বেশি হয়, কিন্তু এক্ষেত্রে কিমোট্যাক্সিসের মাধ্যমে কিমো অ্যাট্রাক্টান্টের মাধ্যমে দেখা যায় যে নিউট্রোফিলটাই বেশি আসে আর কি। এখন এই অংশটুকু, এই যে মার্কিং এর অংশটুকু, এটা দেখবো আমরা মানে কিভাবে লেশনটা ডেভেলপ করে আর কি। আমরা প্রথমে সিকোয়েন্সিয়াল দেখলাম যে কোন রুটে ঢুকে ইয়ে ফেটটা কি হলো দেখলাম। এখন এই যে ফেটটা হয়েছে, এখন এই ফেটে ওইখানে রিচ করার পরে কি লেশন তৈরি করে সেটা দেখি। অ্যাট দি প্লেস হোয়ার ব্যাসিলাই আর লস্ট দি অ্যালভিওলি পলিমর্ফস অ্যাকুমুলেট। আমরা বলছিলাম যে যেহেতু ব্যাকটেরিয়াল ডিজিজ, এক্ষেত্রে নিউট্রোফিল, পলিমর্ফ মিনস নিউট্রোফিল অ্যাকুমুলেট।
soon followed by alveolar histiocytes. আমরা বলছিলাম যে যদি কেউ ওই আগের ইনফ্লামেশন জানে সে এটা সহজে পারবে। নিউট্রোফিলস বিকাম ডিজেনারেটেড, নিউট্রোফিল ফেল করবে, and their nuclei undergo karyoresis means fragmentation. Neutrophil যে fail করলো, then neutrophil undergoes fragmentation means karyoresis, মানে breakdown হলো। karyoresis কি? নিউক্লিয়াসটা breakdown হয় small particle হলো, ঠিক না? Then the nuclear fragments become scattered in the lesions and are visible as stained particles in the lesion sections. এখন যদি আমরা মাইক্রোস্কোপে দেখি ওই অংশটা, তাহলে আমরা কি দেখবো? এখানে স্টেইনড পার্টিকেল গুলো দেখবো, মানে নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেড হয়ে স্মল, মানে ডিফারেন্ট সাইজের ফ্র্যাগমেন্ট দেখবো আমরা এটা। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য গ্ল্যান্ডার্স লেশনস। গ্ল্যান্ডার্সের ক্যারেক্টারিস্টিক্স লেশন তাহলে এটাই আর কি। কারণ এই যে নোডিউল দেখবো আমরা, নোডিউল মানে এই নোডিউল তো তোমার অ্যাক্টিনোমাইকোসিস ওখানেও পাইতে পারি, টিবিতেও পাইতে পারি, কিন্তু গ্ল্যান্ডার সাথে ডিফারেন্সিয়েশন কি? অন্যগুলোতে কিন্তু এই ধরনের স্টেইনড পার্টিকেল পাওয়া যায় না, যে ক্যারিওরেক্সিসটা পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে ক্যারিওরেক্সিসটা পাওয়া যাচ্ছে। এটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট আর কি। দি ম্যাক্রোফেজ বিকাম ইপিথেলয়েড সেল, এটা then become giant cell and peripheral of the hyperemia fibrinous exudate wall of fibrous granulation tissue. তাহলে এটা পরের অংশটুকু অ্যাজ ইউজুয়াল। এখন লেশনের ধরনটা তাহলে দুই ধরনের হচ্ছে, আমরা বলছিলাম যে এক্সুডেটিভ টাইপ আর হচ্ছে প্রলিফারেটিভ টাইপ। কেউ কি বলতে পারবা এখানে না দেখে যে কখন আমরা এক্সুডেটিভ বলবো কখন প্রলিফারেটিভ বলবো? প্রলিফারেটিভের ক্ষেত্রে মানে ক্যালসিফিকেশন হবে না, এটা হচ্ছে ইপিথেলয়েড সেল বা জায়ান্ট সেল, এগুলা প্রমিনেন্ট। আর এক্সুডেটিভের ক্ষেত্রে এটা এক্সুডেটিভের ক্ষেত্রে ডিপেন্ড করবে কোন এজে দেখতেছি। ইফ ইট ইজ ভেরি ইয়াং নোডিউল, মানে ভেরি আর্লি স্টেজ। এই ইয়াং নোডিউল বলতে আবার কনফিউজ করো না কিন্তু, ঠিক আছে? ইয়াং নোডিউল আমরা স্ট্রাঙ্গেলসের ক্ষেত্রে করছিলাম ইয়াং অ্যানিমেল অ্যাফেক্টেড হয়। অনেকে আবার এই ইয়াং নোডিউল বলাতে এটা স্ট্রাঙ্গেলসের সাথে কনফিউশন করে ফেলে, কারণ পরীক্ষায় একটা প্রশ্ন থাকে তো যে রাইট ডাউন দ্য ডিফারেন্স or make a differentiation between strangles and glanders, সেক্ষেত্রে এটা কনফিউজ করে ফেলে। এখানে ইয়াং নোডিউল বলতে বলেছে কি ইন আর্লি স্টেজ, ওল্ডার নোডিউল মিনস মানে ইন লেটার স্টেজ, আর ভেরি ওল্ড নোডিউল মিনস মানে ভেরি লেটার স্টেজ আর লেট স্টেজ আর কি। মানে নোডিউল ফর্মেশন কোন অবস্থায় আমরা মাইক্রোস্কোপে দেখতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি এটা আর্লি স্টেজে দেখি সেক্ষেত্রে আমরা কি দেখবো যে সেন্ট্রাল ডিজেনারেটেড এরিয়া উইথ পার্টিকলস অফ নিউক্লিয়াই ফ্রম polymorphs surrounded by histocytes and zone of red cells fibrinous exudate। মানে আর্লি স্টেজে শুধুমাত্র আমরা নিউট্রোফিল দেখবো আর হিস্টোসাইট দেখবো আর কি। হিস্টোসাইট কি এক ধরনের টিস্যু ম্যাক্রোফেজ, হ্যাঁ। আর ওল্ডার স্টেজে কি দেখবো আমরা জানি কি, যখন একটু ওল্ড হবে তখন এটা ইপিথেলিয়য়েড আর কি, ইপিথেলিয়য়েড। আচ্ছা এই স্পেলিংটা তোমরা কিন্তু একটু চেক করো আর কি। আমরা কোন এক জায়গায় ইপিথেলয়েড সেল লিখছিলাম, এই আইটা এই মাঝের যে আইটা আছে এই আইটা বাদ দিছিলাম আর কি, ঠিক আছে? এইটা একটু চেক করে নেবো, হ্যাঁ এটা ঠিক করে নেবো, ইপিথেলিয়য়েড সেলস। আর ভেরি ওল্ড নোডিউলের ক্ষেত্রে কি হবে? ক্যালসিফিকেশন হবে। এটুকু বোঝা গেছে? আমাদের এই প্যাথোজেনেসিস আর এই দুই ধরনের নোডিউল পাওয়া যায়, কোন স্টেজে আমরা দেখতেছি তার উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, ইয়াং নোডিউল, ওল্ডার নোডিউল, ভেরি ওল্ডার নোডিউল। এটা তো বোঝা গেছে না? এটা কঠিন না, ঠিক না? বোঝা গেছে এটা? কোনো কোশ্চেন আছে এখানে? কি লাইনে আসো নাকি? জি স্যার। কোনো এটুকু বোঝা যাচ্ছে? কোনো কোশ্চেন আছে? না স্যার, সহজই আছে এটুকু। আজকে খুব ঝামেলা হচ্ছে, অ্যাডমিট একটা সিমটম কি হবে? যদি রেসপিরেটরি সিস্টেম এফেক্ট হয় তাহলে নিউমোনিয়া হবে, যদি স্কিনে হয় তাহলে স্কিনে হলে এই যে আমরা দেখবো স্কিনের লেশনটা একটু পরে ডিসক্রাইব করবো, যে ফার্সি একটা লেশন আছে, ফার্সি কিউটেনিয়াস ফর্মে,
অয়েলি নেজাল ডিসচার্জ এই ধরনের হয়। সিমটমে আমি আর ডিটেলসে যাচ্ছি না। ইন অ্যাকিউট ফর্মে ফিভার থাকবে, ঠিক না? অ্যাকিউট ফর্মে যেহেতু প্যাথোজেনেসিসে বলছি যে যখন ওই প্রাইমারি মানে যে ব্যাকটেরিয়ামিয়াটা হয় বা সেপ্টিসিমিয়া হয় তখন ফিভার থাকে, হ্যাঁ এরকম আর কি। অ্যাকিউট ফর্মে ফিভার, ক্রনিক ফর্মে ডিপেন্ড আপন দ্য লেশন, কোন স্টেজ হচ্ছে। পালমারি ফর্মে হলে নিউমোনিয়া, কিউটিনিয়াস ফর্মে হলে অয়েলি এক্সুডেড ডিসচার্জ। এখন লেশনটা যে গ্রস মাইক্রোস্কোপিক লেশন, গ্রস লেশন মাইক্রোস্কোপিক লেশন তো এটাই আর কি নাকি? মাইক্রোস্কোপিক তো লেশন দুইটাই, এখানে কিন্তু আমি স্পেসিফিক করে দেয়নি, কিন্তু পরীক্ষায় কিন্তু আমি আশা করবো যে তোমরা লিখতে পারবো আর কি। কারণ কি এই যে এখানে লেশনের ক্ষেত্রে এক্সুডেটিভ টাইপ, পলিফারেটিভ টাইপ, এই দুইটা টাইপের ক্ষেত্রে যে লেশনটা হবে ওটা লিখতে হবে। হ্যাঁ এটাই আর কি। তাহলে লেশন যদি গ্রস লেশন হয়, টু দি লাংস লেশনস আর ইউজুয়ালি স্মল মিলিয়ারি নোডিউলস, মোস্টলি এক্সুডেটিভ টাইপ, সাধারণত এক্সুডেটিভ টাইপ হয়। এক্সুডেটিভ টাইপ বলতে ওই ক্যালসিফিকেশন ফর্ম করবে, টিপিক্যাল যে নোডুল হবে সেটা হচ্ছে এক্সুডেটিভ টাইপ। There may also be pleurisy and fibrinous deposits, কারণ প্যাথোজেনেসিসে আমরা দেখছি যে প্রথমে প্লিউরাল পালমোনারি আর্টারিতে এফেক্ট করতেছে, মানে পেরিফেরি, সেক্ষেত্রে প্লিউরিসি। পেরিফেরি যেহেতু লাঙের পেরিফেরিতে থাকে কি প্লিউরা থাকে, সেক্ষেত্রে প্লুরাল ইনফ্লামেশনটা হচ্ছে প্লুরেসি আর ফাইব্রিনাস ডিপোজিটস থাকে। আর অন দ্য সিনানডেরিয়ান মেমব্রেন, দ্যাট মিনস নেজাল প্যাসেজ, এটা নেজাল প্যাসেজ বা প্যারানেজাল যে লাইনিংটাই বলতেছে সিনানডেরিয়ান মেমব্রেন। প্যারানেজাল যে নেজাল মিউকাস আছে, নেজাল মিউকাস তো আমরা খালি চোখে বাইরে থেকে দেখতে পারি, আর প্যারানেজাল সাইনাস হচ্ছে একটু ভিতরে যেটা, এটাই প্যারানেজাল মিউকাসকে আমরা বলছি সিনানডেরিয়ান মেমব্রেন। এক্ষেত্রে আমরা ওপেন করি তাহলে এই ধরনের আলসার পাবো আর এই ধরনের লেশন পাবো আর কি। হিস্টোলজি হচ্ছে কোন ধরনের এই যে কোন স্টেজে আমরা চেক করতেছি সেই স্টেজটার উপরে ডিপেন্ড করবে হিস্টোলজি। এটা সাপুরেশন, এখন ওই অর্গানে যদি সাপুরেশন হয়, সাপুরেশন কি বলছিলাম, সাপুরেশনের বাংলা কি বলছিলাম আমি সহজে মনে রাখার জন্য বলছিলাম যে যখন পাস পড়ে যাবে তখন তাকে বলবো আমরা সাপুরেশন, আর যদি পাস ইনট্যাক্ট থাকে তখন তাকে বলি আমরা ওটা অ্যাবসেস, ঠিক না? ইনট্যাক্ট অ্যাবসেস। আর সাপুরেশনের ক্ষেত্রে অ্যাবসেসটা যখন যে ইয়েটা মাউথটা যখন ওপেন হয়ে যায়, যখন পাস পড়তে থাকে তখনই আমরা তাকে বলি হচ্ছে সাপুরেশন। এটা হচ্ছে আমি মানে আমার মনে রাখার সুবিধার্থে এইভাবে করছি আর কি, তোমরা যেভাবে মনে রাখলে পারো করবো আর কি। ডিউ টু সাপুরেশন দি মিউকোসা অ্যাবাভ ডাইজ অ্যান্ড স্লপস রিজাল্টিং ইন দি আলসার্স। মানে যদি সাপুরেশন হয় তাহলে মিউকোসা উপরেরটা পড়ে যাবে, সেক্ষেত্রে আলসারটা দেখা যাবে, হুইচ হ্যাভ ভেরি শার্প এজেস ইজ পাঞ্চড আউট আলসার এরকম আর কি। The ulcer may give rise to oily, sticky, open blood stain discharge and may lead to granulation tissue. এখন এই যে গ্ল্যান্ডার্স আর স্ট্যাঙ্গেল পার্থক্য কি? আমরা স্ট্যাঙ্গেলসের ক্ষেত্রে কি বলছিলাম, যখন যে অ্যাবসেসটা হবে ওখানে একটু মানে টিপিক্যাল বা ট্রু প্রুলেন্ট ইনফ্লামেশন, ওখানে কি থাকবে নিউট্রোফিল, ওখানে যে অ্যাবসেসের যে পাস থাকবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো পার্থক্যটা হচ্ছে এখানে আর কি, এখানে হচ্ছে দি আলসার্স মে গিভ রাইজ টু অ্যান অয়েলি স্টিকি ওপেন ব্লাড স্টেন ডিসচার্জ। মানে এই ক্ষেত্রেও আলসারটা হচ্ছে কিন্তু অয়েলি হচ্ছে, ওটা হচ্ছে যে অ্যাবসেসের মতো ওরকম ফোড়ার মতো ওরকম লিকুইড না, কিন্তু অয়েলি ডিসচার্জ আসতেছে। পার্থক্যটা বোঝা গেছে? অ্যাবসেসের সাথে এই গ্ল্যান্ডার্সের পার্থক্য এই ধরনের আর কি, অয়েলি স্টিকি ওপেন ব্লাড স্টেন ডিসচার্জ। কিন্তু স্ট্যাঙ্গেলসের ক্ষেত্রে পাস একেবারে রেডিমেড পাস অ্যাপিয়ার হয়েছে। আর এই যে বলছে যে লিম্ফেটিক গ্ল্যান্ড যে অর্গান হবে যে রুটে, সেটা হচ্ছে সাবমেডুলারি লিম্ফেটিক গ্ল্যান্ডস আর মোস্টলি এফেক্টেড। ব্রঙ্কিয়াল and thoracic glands are also may also show the lesions. কি হবে লেশনগুলো? এরকম becomes swollen and edematous with 1 or 2 yellowish grey centers। এই যে দেখি ওইখানেও কিন্তু লিম্ফ নোডগুলো এফেক্টেড হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে অ্যাবসেস হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে উইথ 1 or 2 yellowish grey centers।
ইউরিশ গ্রে সেন্টার্স, আর ওই ক্ষেত্রে কি ছিল হোয়াইটিশ ডিসচার্জ আসবে, ঠিক না? গ্রে সেন্টার্স। দিস নেভার সাপারেট, দিস নেভার সাপারেট, সাধারণত এটা কখনো এটা সাপারেশন করে না, and open up pass as in strangles. The never separate and open up as in strangles. Strangles এর মধ্যে কখনো এরকম অ্যাবসিস বা পাস বের হয় না, এটাই বলতেছে। become hard and indurated, এটা একটা শক্ত হয় এবং হার্ড অ্যান্ড ইন্ডুরেটেড কাছাকাছি দুটো শব্দ। একটা হচ্ছে হার্ড আর ধীরে ধীরে শুকায় যাওয়া, ইন্ডুরেটেড মানে ইন্ডুরেশন মানে শুকায় যাওয়া এরকম আর কি। চেঞ্জেস মেবি ক্যারিয়ার অ্যাক্সিস এটা হতে পারে। আচ্ছা, এই হচ্ছে লেশন। আর একটা হচ্ছে এই যে গ্ল্যান্ডার্স, is another name is Farsi. Common name Farsi or cutaneous form of glandars is called cutaneous form of glandars is called Farsi, or in other way you may call it Farsi. মানে গ্ল্যান্ডারের দুইটা নাম আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডার্স বলে, আবার হচ্ছে ফার্সি বলে। ফার্সি কি? ফার্সি is usually secondary to internal lesion and very rarely cutaneous infection may occur. Farsi আসলে কি? Farsi is essentially a lymphangitis and lymphadenitis of the limbs and more commonly of the hind limbs. আমরা এটুকু দেখো, পরে একটা পিকচার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পিকচারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্সি কি বলতেছি আমরা? ফার্সি হচ্ছে কিউটেনিয়াস ফর্ম অফ গ্ল্যান্ডার্স। কিউটেনিয়াসে কি হয়? এটা এমন না যে পুরোরাইটিস করতেছে। কিউটেনিয়াসের স্কিনের কোথায় ইনফেকশন করে? স্কিনের আন্ডারলাইন যে লিম্ফেটিক্স আছে আর যে লিম্ফ চ্যানেলটা আছে সেইখানে ইনফ্লামেশন হচ্ছে। তাহলে কি হচ্ছে এটা? ফার্সি এসেনশিয়ালি যে লিম্ফেঞ্জাইটিস এন্ড লিম্ফেডিনাইটিস, স্কিনের নিচে যে লিম্ফেটিক্স ছিল সেখানের ইনফ্লামেশন হচ্ছে। কি ইনফ্লামেশন কি ধরনের চেঞ্জ হচ্ছে? স্মল নোডুলস কল্ড ফার্সি বার্ডস, স্মল নোডুলস কল্ড ফার্সি বার্ডস। এই ফার্সি বার্ডস আবার কি? What is Farsi birds? Nothing. Are formed along the course of the lymph vessels, which become thickened and corded, called Farsi cords. These vessels are dilated and tightly packed with leukocytes. Leukocytes locally infiltrated in the walls and also give them their beaded appearance. অনেক জটিল কথাবার্তা হয়ে গেল, কিছুই না এটা। যদি আমি এটাকে বাংলায় সিম্পলি বলতে চাই তাহলে এটা কি হবে? এটা হচ্ছে যে স্কিনের নিচে যে লিম্ফেটিক্সটা ছিল সেটা ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশনের ফলে বডির যে লিউকোসাইট ছিল সেই লিউকোসাইটগুলা এই লিম্ফেটিক চ্যানেলের ওয়ালে বিডেড অ্যাপিয়ারেন্স হয়েছে, মানে হচ্ছে একটা বিছানার মতো তৈরি করছে, যার ফলে ওইটা থিকেন্ড হয়ে গেছে। ওই জায়গায় নাম বলতেছে ফার্সি কর্ড। মানে নর্মাল লিম্ফেটিক্স তো খালি চোখ মানে দেখাই যায় না, ঠিক না? এটা ছোট যেটা লিম্ফেটিক একেবারে যদি টার্মিনাল পোর্শন দেখাই যায় না, আর লিম্ফেটিক্স এটা নোটিশই করা যায় না, ঠিক না? কিন্তু এক্ষেত্রে এটা থিকেন্ড হচ্ছে। কি কারণে থিকেন্ড হচ্ছে? থিকেন্ড হচ্ছে ডিউ টু ইনভেশন অফ কি লিউকোসাইটস or lymphocytes. Leukocyte infiltrated locally into the walls and give them a beaded মানে বিছানার মতো appearance করতেছে। These nodules may open and discharge an oily pus. The whole legs may become swollen. That means elephantiasis. এই যে elephantiasis যে গোদরোগ আমরা বলি, আমরা কি উলচেরিয়া ব্যাংক্রাপ্টি একটা নিমাটোড, সেটার ক্ষেত্রে আমরা এটা পড়ছিলাম যে elephantiasis বলে। আসলে elephantiasisটা মানে লেগ যদি কোনো কারণে হাতির মতো হয়ে যায় তখন সেটাই বলতেছি আমরা এলিফ্যান্টিয়াসিস। তাহলে আমরা একটা পিকচারটা দেখি, পিকচারটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আসলে কি। ফার্সি কর্ডস,
এই পিকচারটা গুগল ক্রোমের পিকচার তো দেখা যায় না? জি স্যার দেখা। জি স্যার। এটা কি একটা ক্লিয়ার পিকচার না? আমি যতক্ষণ যে বললাম যে ফার্সি কি বললাম, যেটা হচ্ছে কিউটেনিয়াস ফর্মস অফ গ্ল্যান্ডার্স। গ্ল্যান্ডার্স কিউটেনিয়াস ফর্ম কি স্কিনের কোথায় এসেনশিয়ালি লিম্ফেনজাইটিস, এসেনশিয়ালি লিম্ফেনজাইটিস এন্ড লিম্ফেডিনাইটিস। মানে এই যে লিম্ফ চ্যানেল না এগুলো, এই যে লিম্ফ চ্যানেল এগুলো থিকেন্ড হয়ে গেছে, থিকেন্ড হয়ে গেছে। কি কারণে থিকেন্ড হয়েছে? লিউকোসাইটের ইনফিল্ট্রেশন হয়েছে, হয়ে এটা বিডের কোথায় ইনফিল্ট্রেশন হয়েছে? লিম্ফেটিক চ্যানেলের যে লিম্ফেটিক ভেসেলের যে ওয়াল আছে, ওয়ালের এইভাবে পাশ দিয়ে এইভাবে লিউকোসাইট গুলো অ্যাকুমুলেশন বা এগ্রিগেশন হওয়ার কারণে থিকেন্ড হয়ে গেছে। তারপরে আলটিমেটলি কি হবে? এখান থেকে এই যে অয়েলি, থিক অয়েলি ডিসচার্জ আসছে। এটি হচ্ছে এটা গ্ল্যান্ডার্স। এই ফার্সি কিন্তু পরীক্ষায় শর্ট নোট বা কিছু একটা কিছু থাকতে পারে আর কি। ফার্সির পিকচার তো ক্লিয়ার না? ফার্সির পিকচারে কোনো কোশ্চেন আছে? স্যার স্ক্রিনের যে কোনো জায়গায় হতে পারে স্যার? না, এখন লেখা দিচ্ছি দেখো, is usually first is essential lymphangitis and lymphadenitis of the limbs and more commonly in the hind limbs. দেখছো, এটা হচ্ছে স্কিনে হতে পারে, অন্যান্য জায়গায় রেয়ার, কিন্তু লিম্বে মেইনলি মোর কমনলি কি কোথায় বলছে যে এটা বইয়ের ভাষা, টেক্সট বুকের ভাষা আর কি। মেইনলি হচ্ছে লিম্বে, মোর কমনলি কোন লিম্ব? হাইন্ড লিম্ব হচ্ছে। ওই পিকচারটা একবার দেখে নিই, আমি এখানে লোড করতে পারিনি, ওটা দেখলেই এই ফার্সি নিয়ে মানে একটা ধারণা পিকচার থাকবে আর কি। পরে আমার দু একটা কথা মনে থাকলেই এটা নিয়ে মানে একটা স্টোরি তৈরি করা যাবে, মানে শর্ট নোট আসলে আর কি। In acute glandars, lesions may be present in the lung, liver, and the spleen. In the lungs, foci of cataract. স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আমি যে আগে যে কথাগুলো বললাম না, এই যে এই টেক্সট থেকে বলছিলাম, তখন তো স্ক্রিন দেখো না। তাহলে আমরা কি বলছিলাম যে ফার্সি ইজ এসেনশিয়ালি লিম্ফেনজাইটিস অফ দি লিম্বস এন্ড মোর কমনলি হাইন্ড লিম্বস। হ্যাঁ, এই সেন্টেন্সটা বলছিলাম আর কি। In acute glandars, lesions may be present in the lung, liver, spleen. In the lungs, foci of catarrhal Cropus pneumonia as well as hemorrhagic infarcts are found. The limb glands may be swollen and hyperemic. That's all. This is all about our today's class. এখন ডায়াগনোসিস কিভাবে করব? আইডিপিটি, সেটা হচ্ছে ইন্টারডার্মাল টেস্ট হয়েছে। ইন্টারডার্মাল টেস্ট করতে পারি, অথবা প্রথমে যে টেস্টের নাম বললাম যে স্ট্রস টেস্ট। স্ট্রস টেস্টটাকে এটা কিন্তু ভাই জিজ্ঞেস করা, হোয়াট ইজ স্ট্রস টেস্ট? What is Strauss test? আর টিবির মতো এটাও ইন্ট্রাডার্মাল মেরিন টেস্ট করা হয় আর কি, আইডিপি। এই এখানে আছে কন্ডাক্টিং Strauss টেস্ট। গ্ল্যান্ডার থেকে কোনো কোশ্চেন আছে? স্যার প্যাথোজেনেসিসের ওইখানে